আমি এখন আছি স্পেনের গ্রান কানারিয়ার সবথেকে বড় দ্বীপপুঞ্জে টেনারিফে। আমি এখন বর্তমানে আছি মাদ্রিদে, আর আমার মাদ্রিদ থেকে টেনারিফে যাওয়ার জন্য একটা ফ্লাইট নিতে হবে, যেটা অলমোস্ট 3 ঘন্টার মতো টাইম লাগবে। সো আমি এখন বর্তমানে মাদ্রিদের যে জায়গাটিতে আছি ওখান থেকে আমার এয়ারপোর্টে যাইতে অলমোস্ট মেট্রোতে গেলে আধা ঘন্টার মতো টাইম লাগবে। সো আমি আসলে টাইম ওয়েস্ট না করে আমার এখনই রওনা দেওয়া বেটার। সো লেটস গো। আচ্ছা, আমি মাত্রই এয়ারপোর্টে নামলাম, আর এখন বাজে অলমোস্ট 8:30টার মতো। আমার গেট ক্লোজিং টাইম হচ্ছে 9:15। তো আমার হাতে টাইম আছে আর 45 মিনিট। কিন্তু বাবা মাত্র আমার ফোন দিয়ে বলতেছে, তুই কি তোর পাসপোর্ট সাথে নিছিস? আমি বলছি হ্যাঁ নিছি। বলে কই নিছিস, তুই একটু চেক কর। চেক করে দেখি আমার পাসপোর্ট নাই। পাসপোর্ট আছে বাবার অফিসের ড্রয়ারের মধ্যে। গালি দুইটা দিল, দিয়ে বলতেছে আচ্ছা তুই থাক এয়ারপোর্টে, আমি ট্যাক্সি নিয়ে আসতেছি। সো বাবার ট্যাক্সি নিয়ে আসতে অলমোস্ট 30 মিনিটের মতো লাগবে। অনেকটা টেনশন ফ্রি লাগতেছে এখন। আর ফরচুনেটলি বা আনফরচুনেটলি এখন আমার হাতে 15 মিনিটের মতো টাইম আছে। আর বোর্ডিং পাসের জন্য আমার লাইনও করতে হবে না, আমি অলরেডি বাসা থেকে বোর্ডিং পাস করেই নিয়ে আসছি। সো লেটস গো। টেনারিফে নামলাম আর এখন এয়ারপোর্টের সামনে দাঁড়ায় আছি, কারণ আমার এক আঙ্কেলের জন্য ওয়েট করতেছি, সে আমাকে নিতে আসবে। আর ওনার বাসা এখানে আছে, যার কারণে আমার কোনো হোটেল বুকিং করা দরকার হয় নাই। তো আমি আপাতত 2-3 দিন থাকবো ওনার বাসায়। তো বাট এত কিছুর পরেও, এত ঝামেলার পরেও যে আসতে পারছি, সেফলি ল্যান্ড করতে পারছি, ইটস আ ব্লেসিং। বাকিটা দেখা যাক ইনশাল্লাহ। ঘুম থেকে উঠলাম একটু আগে। এখন আগে আমার কিছু নাস্তা করতে হবে, তারপরে আমার প্রথম ডেস্টিনেশনে যাব। আমার যে প্রথম ডেস্টিনেশন, এটা আমার এখান থেকে অলমোস্ট 20 কিলো দূরে। এটা একটা অ্যাক্টিভ ভলকানো। সো ওইখানে যাব, আগে কিছু খাওয়া দাওয়া করবো। Tomate con pan, sì. Pan con tomate? Sì. Vale, dammi una pan con tomate e una caffè con leche. Caffè cortado. Con cortado. Vale, ¿cuánto? ¿Cortado pequeño o largo? Pequeño, por favor. Vale. আমি এখন যেটা খাচ্ছি এটাকে বলে তোস্তাদা কন টমাতে, আর যদি ইংলিশে বলি এটাকে বলে ব্রেড উইথ টমাটো। আর এটা একটা স্পেনিশ ডিশ, আর সাথে নিচে একটা কফি কর্তাদো, মানে যেটা এক্সপ্রেসো যেটাকে বলে, এক্সপ্রেসো উইথ লিটল মিল্ক। আর এটার সম্পূর্ণ ব্রেকফাস্টের দাম রাখছে হচ্ছে 4 ইউরো 10 সেন্টের মতো, মানে 500 টাকার মতো। সো ঠিক আছে, মানে এত সুন্দর একটা পরিবেশে বসে ব্রেকফাস্ট করা 500 টাকা দিয়া, I think it's worth it. যদি কোনো একটা রুটি নেন, ওইটারে একটা কড়াইতে ভাজবেন অলিভ অয়েল দিয়া, ওইটার মধ্যে ক্র্যাশড টমেটো ওইটা দিবেন, একটু অলিভ অয়েল দিবেন, একটু বিট লবণ দিবেন, যেরকম লাগবে সেম জিনিসটা ওইরকমই, নাথিং স্পেশাল। আমার আজকের জন্য পুরো প্ল্যানই ফ্লপ হয়ে গেছে, কারণ আমি যাইতে চেয়েছিলাম যে আগ্নেয়গিরিটা আছে ওইটা দেখার জন্য, কিন্তু আঙ্কেল এসে বলতেছে ওইখানে কালকে যাবা, ওখানে নাকি সকালে গেলে আরও বেশি সুন্দর ভিউ পাওয়া যায়। তো ওইখানে এখন যাওয়ার প্ল্যান নেই। এখন উনি তার রেস্টুরেন্টে নিয়ে আসছে আমাকে, হয়তো আমরা এখান থেকে কিছু খাওয়া দাওয়া কইরা আমরা হয়তো অন্যান্য কোনো প্লেসে যাব, বাট ওইটা ছিল আমার মেইন আকর্ষণ। সো ওইখানে যাব ইনশাল্লাহ আগামীকালকে।
জায়গাটা হচ্ছে টেনেরিফের প্লায়া দে লাস ভিস্তাস বিচ। আর এই জায়গাটার সবথেকে স্পেশালিটি হচ্ছে আমার পিছনে দেখতে পারেন পুরো মাউন্টেন লাইন দেখা যাচ্ছে এবং তার পিছনেই কিন্তু বিচ। Want some experience, guys? Come around. They have the best experience. Yeah, I'll try something. And you get more discounts. Yeah, I As know. always. Yeah, Sorry, guys. thank you but so much. He is family from somebody here, so I must give him discounts. That's Thank you, the way thank- how it functions. Thank you these so days. much. Thanks. I really appreciate that. আমি যে এখন বর্তমানে যে জায়গাটায় আছি এই জায়গাটার নাম হচ্ছে টেনেরিফে, কিন্তু এটা একটা গ্র্যান্ড কানারিয়ার অংশ। এই টেনেরিফে আইল্যান্ডটি কিন্তু গঠন হয়েছিল 15 মিলিয়ন বছর আগে একটি ভলকানো ইরেকশনের মাধ্যমে, এবং যুগের পর যুগ কিন্তু এখন বর্তমানে যে আধুনিক টেনেরিফটা রয়েছে এটির কিন্তু শেপ ধারণ করেছে, এবং এখনও কিন্তু এখানে একটি ভলকানো আছে। এবং আমরা এখন বর্তমানে যে জায়গাটাতে আছি এই জায়গাটার নাম হচ্ছে মাসাকার, এবং এখান থেকে কিন্তু লিটিল আমার পিছনে আপনারা দেখতে পারবেন সম্পূর্ণ আমরা মেঘের উপরে আছি। আমি চেষ্টা করতেছি আমার পিছনের ওই পাহাড়টা ওঠার, ওইখান থেকে আশা করি একটা ভালো ভিউ পাওয়া যাবে। টেনারিফেতে ধারণা করা হয় খ্রিস্টপূর্ব 200 সালে প্রথম মানবজাতির আগমন ঘটে, এবং মোস্ট প্রবাবলি এরা আফ্রিকান ছিল, এবং এদেরকে বলা হতো গুয়ারাচেতে। এবং গুয়ারাচেতে তাদের একটা স্পেশালিটি ছিল, তারা প্রত্যেকটা এলাকার জন্য একজন নিযুক্ত রাজা ছিল যারা তাদের সেই জায়গায় রাজকর্ম চালাতো, এবং তারাই মূলত টেনারিফের প্রথম বাসিন্দা হিসাবে ধারণা করা হয়। আমি অলমোস্ট আধা ঘন্টা হাইকিংয়ের পরে জায়গাটায় আসছি, আর টু বি ভেরি অনেস্ট এই ভিউ দেখার পরে সব কিছু ওয়ার্থ ইট। কি অবস্থা সবার? আজকে আমার টেনেরিফের সেকেন্ড দিন, আর গতকালকে আমার প্ল্যান ছিল যে অ্যাক্টিভ ভলকানো যেটা আছে ওইটা দেখতে পাইনি বিকজ অফ আই ওয়াজ লেট। আমার আজকের জন্য খুবই তাড়াতাড়ি আমরা ঘুম থেকে উঠছি, এবং আমার সাথে আমার দুটো ফ্রেন্ড আছে, ফ্রেন্ড কাম বড় ভাই। ভালো রাস্তা আজকে ক্লিয়ার। আমার পিছনে যে পাহাড়টা দেখতে পাচ্ছেন বেসিক্যালি এটা কিন্তু কোনো পাহাড় না, এটা একটা অ্যাক্টিভ ভলক্যানো। মূলত এই ভলক্যানো ঘিরেই কিন্তু এই দ্বীপটি গঠন হয়েছিল 15 মিলিয়ন বছর আগে। এই ভলক্যানো ইরেপশনের মাধ্যমে এই দ্বীপটি ক্রিয়েট হয়, এবং এর থেকেই কিন্তু এই টেনেরিফে দ্বীপের ইতিহাস শুরু হয়, এবং এখান থেকে কিন্তু কেবল কারের মাধ্যমে পুরো ভলক্যানোর উপর পর্যন্ত যাওয়া যায়। এই পুরো জায়গাটা কিন্তু মনে হয় যে একটা রেড প্ল্যানেট, মানে মার্চের মতো, বিকজ অফ হয়তো সবাই জানেন যে ভলকানো ইরেপশনের পরে যে লাভাগুলা বের হয়েছিল ওই লাভাগুলাই হচ্ছে লাল কালারের রক ফর্মে গঠন করছে, এবং পুরো জায়গাটা মনে হয় যে পুরো জাস্ট একটা রেড মরুভূমি, কিছুই নেই। আমি এখন বর্তমানে আছি ভিস্তা সুর শপিং মলে। এটা টেনেরিফের একটা খুবই ফেমাস শপিং মল।
আর এখানে খুবই চিপ রেটের প্রোডাক্ট পাওয়া যায়। আর সবথেকে বড় একটা ব্যাপার হচ্ছে টেনারিফ আর মাদ্রিদ অথবা টেনারিফের সাথে অন্যান্য স্পেনের যে শহরগুলো আছে এটার মধ্যে ডিফারেন্স হচ্ছে টেনারিফের ট্যাক্স অনেক কম। যেমন মাদ্রিদে অথবা অন্যান্য বড় শহরের ট্যাক্স হচ্ছে 19%, আর টেনারিফে হচ্ছে শুধুমাত্র 3% ট্যাক্স। তো যার কারণে এখানে সব কিছু একটু চিপ রেটে পাওয়া যায়। সো লেটস ফাইন্ড আউট। এটা হচ্ছে চীনা একটা মার্কেট, বাট এগুলো আসলে সবগুলাই ফেক, একটাও রিয়াল না। এগুলো মতো 5 টাকা 10 টাকায় আরমানির প্রোডাক্ট পাওয়া যায়। ও লাভেনাস। এই টি শার্টটা সুন্দর, 20 টাকার মতো। একটু চেক করে দেখি। ক্যান আই ট্রাই দিস? টি শার্টটা এখনই পরে ফেলছি, আর টি শার্টটা আমার খরচ হয়েছে 20 ইউরোর মতো, বাংলাদেশের টাকার অলমোস্ট 2500 টাকার মতো। আর এটা মেড ইন বাংলাদেশ বাই দ্য ওয়ে। এই টি শার্টটা মেড ইন বাংলাদেশ। তো বাংলাদেশে হয়তো 500 থেকে 600 টাকায় বিক্রি করতো, কিন্তু এটা ইউরোপে আসার জন্য এটা অলমোস্ট 2500 টাকা চলে গেছে। বাট তারপরও কোয়ালিটি ভালো, আর আসলে আমার একটা টি শার্ট দরকার ছিল, সো এটা নিয়ে নিছি। আমি এখন সমুদ্রের পাশ দিয়া পুরো বালুর মধ্যে হাইটা, এখানে কিছু পাথর আছে ওগুলোর উপরে বসবো, কারণ এখান থেকে খুবই সুন্দর লাগতেছে। সানসেট আসলে দেখতে পারি নাই, সানসেট অলরেডি শেষ হয়ে গেছে আমার টি শার্ট কিনতে কিনতে। আজকে আমি কথা বলবো কিভাবে স্পেনিশরা টেনেরিফটা দখল করে। সো ধারণা করা হয় 1500 শতাব্দীতে প্রথম স্পেনিশদের নজরে আসে টেনেরিফের এই দ্বীপটি, এবং গুয়ারাচে যারা ছিলেন তাদের সাথে বিভিন্নভাবে যুদ্ধ হয়, এবং যারা ছিলেন আদিবাসী এখানের তারা অনেকটাই প্রতিহত করার চেষ্টা করে। কিন্তু আপনারা হয়তো জানেন যে স্পেনিশ এম্পায়ার দ্যাট টাইম ওয়াজ সো বিগ। স্পেনিশরা যখন পুরোপুরি টেনেরিফ দ্বীপটাকে দখল করে তখন তারা বিভিন্ন চার্চ এবং বিভিন্ন রাস্তাঘাট, ঘর বাড়ি, মডার্ন ঘর বাড়ি তখনকার সময়ের তারা নির্মাণ করে, এবং তখন তাদের প্রধান আর্নিং সোর্স ছিল কলা এবং বিভিন্ন কৃষিকাজ। এবং আপনারা হয়তো শুনে অবাক হবেন, এখন পর্যন্ত টেনারিফের যে গ্র্যান্ড কানারিয়া কলা, এটা পুরা ইউরোপে বিখ্যাত এবং অনেক দামি, অনেক কস্টলি এই কলাগুলো হয়। সো 20 শতকের সময় মূলত টেনারিফের প্রথম পর্যটন শিল্পর আগমন ঘটে, এবং পর্যটন শিল্প এতটাই বুম করে যে আজকে 2025 পর্যন্ত টেনারিফে এখনও মেবি জিডিপির 50% কন্ট্রিবিউশন আসে এই শুধুমাত্র ট্যুরস অ্যান্ড ট্যুরিজমের মাধ্যমে। সকাল বাজে 11টা এখন। আমি অলরেডি বাসা থেকে বের হয়ে গেছি। আগে আমার কোনো জায়গায় বসে একটা কফি খাইতে হবে। আমি একটা ক্রসন আর একটা কফি নিছি। আমার একটু পরে ফ্লাইট, 12টা 12:30 দিকে আমার ফ্লাইট। আর এখান থেকে আমি যাব হচ্ছে টেনেরিফে সুর এয়ারপোর্টে। মানে টেনেরিফে 2টা এয়ারপোর্ট আছে, একটা হচ্ছে টেনেরিফে সুর মানে টেনেরিফে সাউথ, আর একটা হচ্ছে টেনেরিফে নর্থ। তো টেনারিফে নর্থ এয়ারপোর্ট নিয়ে কিন্তু একটা ঘটনা আছে। 1977 সালে টেনারিফে কিন্তু নর্থ এয়ারপোর্ট যেটা ছিল ওইখানে একটা প্লেন ক্র্যাশ হয় এবং অলমোস্ট 583 জন মানুষ মারা যায়। আর এইটা ছিল বোয়িং 747-এর KLM আর পান 2টা এয়ারলাইন্স। সো এখনও কিন্তু নর্থ এয়ারপোর্টে মানুষজন এই জিনিসগুলো মনে করে, এবং এখনও কিন্তু 27 মার্চে প্রতি বছর এই প্লেন ক্র্যাশের জন্য হলিডে পালন করা হয়, এবং যারা মারা গিয়েছিল তাদেরকে স্মরণ করা হয়। এই দ্বীপটিতে 2 দিন কাটানোর পরে আসলে ভিতর থেকে ফ্রেশ লাগতেছে, অনেক মাইন্ড ফ্রেশ হয়ে গেছে। কারণ মাদ্রিদে আমরা যারা থাকি, অথবা মাদ্রিদে ওরকম কোনো সমুদ্র বা কোনো বড় খাল বিল নদী নালাও নাই। বাট আমি যখন নিজেকে কোয়েশ্চেন করি যে আমি কি এখানে লং টার্মের জন্য অথবা পার্মানেন্টলি স্টে করতে পারবো, তখন আমার ভিতর থেকে একটা অ্যান্সার আসে যে না, এটা পসিবল না। কারণ মাদ্রিদের
এনভায়রনমেন্ট অথবা মাদ্রিদের এনার্জি এটা বড় ডিফারেন্ট, মানে এটা অন্য লেভেলের। এয়ারপোর্টটা মানে আমার দেখা বেস্ট 5টা এয়ারপোর্টের মধ্যে এটা একটা, কারণ একটা সাইডে মাউন্টেন, একটা সাইডে সমুদ্র, মাঝখানে এয়ারপোর্টটা। আর যখন আমি টেনেরিফে আসি আমি আসলে রাত্রেবেলা ল্যান্ড করছি, যার কারণে পুরো দ্বীপটার একটা ভিউ পাইনি। তো আশা করি যে এখন ভিউ পাওয়া যাবে। আর সুসংবাদ হচ্ছে আমার হচ্ছে উইন্ডো সিট, সো আই হোপ আমি পুরো দ্বীপটাকে উপর থেকে এনজয় করতে পারবো।